গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা আনসার তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে। আমাদের কেপি মেন এক্সাম স্পেশাল একটি মক টেস্ট। প্রত্যেকে যারা কানেক্ট আছো তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের এই ক্লাসে 25 কোশ্চেন আমরা আলোচনা করব এবং কে কত পাচ্ছ অবশ্যই স্কোরটা কাউন্ট করবে প্রথম থেকেই। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের TWS একাডেমি অ্যাপ আছে এবং এখানে আমরা বেশ কিছু পরীক্ষার জন্য কিন্তু ব্যাচ করাচ্ছি অলরেডি। তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারো এবং আমাদের ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো তোমরা পাচ্ছ সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে। দ্য ওয়ে অফ সলিউশন, এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক যথাসময়ে প্রোভাইড করা হয়। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমরা শুরু করছি এমসিকিউ প্র্যাকটিস এবং তোমরা প্রথম থেকে কিন্তু কাউন্ট করবে কত হচ্ছে, স্কোর কত আসছে। কোশ্চেন নাম্বার 1, প্রথম খো-খো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো নিম্নের কোন দেশ? 2025 সালে প্রথম খো-খো বিশ্বকাপ আয়োজন হলো এবং আয়োজক দেশ কিন্তু ভারত ছিল। আয়োজক দেশ ছিল ভারত এবং এখানে তোমরা খেয়াল করবে আমাদের ভারত কিন্তু এখানে চ্যাম্পিয়ন হলো প্রথম খো-খো বিশ্বকাপ। পরবর্তী কোশ্চেন, বর্তমান ভারতে কয়টি মৌলিক কর্তব্য আছে? বর্তমান ভারতে কয়টি মৌলিক কর্তব্য আছে? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে? কয়টি মৌলিক কর্তব্য আছে? 6টি, 7টি, 10টি, 11টি? মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে প্রথম যুক্ত হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা এবং তখন যুক্ত হয়েছিল 10টি, পরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী দ্বারা আরো একটি যুক্ত হয়। তাহলে বর্তমান মৌলিক কর্তব্য সংখ্যা হচ্ছে 11টি। অপশন ডি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। আর যদি বলা হয় বর্তমান মৌলিক অধিকার কয়টি আছে ভারতের নাগরিকদের? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এটি আমরা যদি বলি এটি আছে বর্তমানে 6টি, প্রথমে ছিল 7টি। যদি বলা হয় সংবিধান যখন কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, তখন কিন্তু মৌলিক কর্তব্য ছিল না। 1976 সালে তাহলে মৌলিক কর্তব্য যুক্ত হয় ফান্ডামেন্টাল ডিউটিস। শরণ সিং কমিটির সুপারিশে আমরা জানি 1976 সালে 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে এবং 2002 সালে একটি যুক্ত হয়েছে। মোট 11টি ফান্ডামেন্টাল ডিউটিস আছে ভারতীয় নাগরিকদের। 11টি আমাদের দায়িত্ব কর্তব্য আছে ভারতীয় নাগরিক হিসেবে। এবং 1976 সালে এটা হচ্ছে 42তম সংশোধনী আর এটা হচ্ছে 86তম সংশোধনী। 86তম এবং 42তম মৌলিক কর্তব্য। এটি ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার তোমরা যদি দেখো 51 এতে আছে এবং এটি ভারতের সংবিধান অধ্যায় নাম্বার 4A, পার্ট 4 এতে এই মৌলিক কর্তব্য নিয়ে কথা বলা হয়েছে। ক্লিয়ার প্রত্যেকে? পরবর্তী কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 3, অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত বৈজ্ঞানিক, আমরা জানি সায়েন্টিস্ট, তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন তিনি কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? ফটো ইলেকট্রিক এফেক্ট নাকি রিলেটিভিটি থিওরি, আপেক্ষিকতাবাদ তত্ত্ব নাকি আলোক তড়িৎ তত্ত্বের জন্য? উত্তর হবে আলোক তড়িৎ তত্ত্ব বা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। এটাও কিন্তু পরীক্ষা আসে। এবং কত সালটা বলতে হবে। অ্যালবার্ট আইনস্টাইন তিনি কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন? 1902, 1921, 35 নাকি? এটা সঠিক উত্তর হবে 1921 সাল। অপশন বি যারা করেছো সঠিক উত্তর আছে। কিসের জন্য? ফটো ইলেকট্রিক এফেক্ট, আলো থেকে তড়িৎ, তাই তো? ফটো ইলেকট্রিক এফেক্ট। কোশ্চেন নাম্বার 4, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হলো কি?
ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? পদ্মবিভূষণ, পরমবীর চক্র, ভারতরত্ন নাকি ফিল্ডস পদক? ম্যাথমেটিক্সের সর্বোচ্চ সম্মান হচ্ছে ফিল্ডস মেডেল। 4 বছরে মানে 4 বছরে একবার দেওয়া হয় ফিল্ডস মেডেল। তারপর অ্যাবেল প্রাইজ রয়েছে ম্যাথমেটিক্সে। ভারতের সম্মানের মধ্যে একটা সামরিক, একটা অসামরিক। সামরিক মানে যারা বিভিন্ন সেনাবাহিনীতে আছে, স্থল হোক, বিমান হোক বা নৌবাহিনী, টোটাল মিলে সামরিক বাহিনী। এবং এই সামরিক বিভাগে সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র, এরপর আছে বীর চক্র, এবং অসামরিক ক্ষেত্রে রয়েছে ভারতরত্ন। এটা হচ্ছে অসামরিক সর্বোচ্চ সম্মান। অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন এবং সামরিক ক্ষেত্রে পরমবীর চক্র। অপশন বি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 5, অজন্তা ইলোরার গুহা, অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? মাউন্ট আবু, ঔরঙ্গাবাদ, বিজাপুর, মাদুরাই। অজন্তা ইলোরার গুহা, যেটি ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই অজন্তা ইলোরা এটা মহারাষ্ট্রে, তাই তো? এটা আছে মহারাষ্ট্রে। এবং এখানে তোমরা যদি জায়গাগুলো খেয়াল করো, মাউন্ট আবু এটা কোথায়? রাজস্থান। ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র, বিজাপুর কর্ণাটক, মাদুরাই তামিলনাড়ু। তাহলে এখানে অপশনে বি সঠিক উত্তর হবে ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটাকে আমরা বলি, যার কারণে শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের উত্তর পশ্চিম অংশের রাজ্যগুলো, রাজস্থান হতে পারে, হরিয়ানা, পাঞ্জাব, অনেক সময় দিল্লিতে হতে পারে। তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটা আটকায় আরাবল্লী পর্বত অনেকটা, এবং তার জন্য এখানে বৃষ্টিপাত হয়। পশ্চিমী ঝঞ্ঝা যেটাকে আমরা বাংলায় বলছি। তো এটা কোন সময়কালে হয়? আমরা কিন্তু একটা উত্তর দিয়ে রাখলাম বলার মধ্যে। শীতকাল আমরা বললাম। শীতকাল মানে এখানে কোন সময়টা বোঝাচ্ছে বলো? শীতকাল মানে কোন সময়? এপ্রিল, মে। গ্রীষ্মকাল মে, জুন, এই সময় আমরা দেখি। জুন, জুলাই এগুলো বর্ষাকাল। অক্টোবর, নভেম্বর শীতের ঠিক আগে। শীতকাল মানে ডিসেম্বর, জানুয়ারি, এটা আমরা বলতে পারি। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। ক্লিয়ার প্রত্যেকে? পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থান এর নাম কি? ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম কি? রাজস্থানের জয়সালমীর, করমন্ডল উপকূল, যোধপুর জেলার পালডি, নাকি কোনটি নয়? কোশ্চেন নাম্বার 7, ভারতের সব থেকে কম বৃষ্টিপাতযুক্ত স্থান, অর্থাৎ বৃষ্টিপাত সব থেকে কম হয়, আমরা রাজস্থান জানি। রাজস্থানে দুটো জায়গা আছে। করমন্ডল উপকূল, এখানে 2বার বৃষ্টিপাত হয়। এখানে 2বার বৃষ্টিপাত হয় বছরে, একবার মৌসুমী বায়ু আসার সময়, একবার মৌসুমী বায়ু যখন ফিরে যাচ্ছে তখন, প্রত্যাবর্তনের সময়। রাজস্থানের জয়সালমীর যে স্থানে আমরা দেখবো সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন নামে। সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, সেটা শুধু ভারতে নয়, ওভারঅল পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান চেরাপুঞ্জি, মৌসিন নাম। ঠিক আছে? এবং রাজস্থানের যোধপুর জেলার পালডিস জায়গাটা, এটা উষ্ণতম স্থান, সব থেকে বেশি উষ্ণতা হয়। পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 8, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন বলো? রবার্ট ক্লাইভ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, চার্লস কর্নওয়ালিস। তো এখানে সঠিক উত্তর কি করবে? বাংলার প্রথম গভর্নর, তো গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, বাংলা থেকে ভারত, গভর্নর জেনারেল পরে হলো ভাইসরয়, ভাইসরয়ের পর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে? তো এই যে পদগুলো আছে, এগুলো নিয়ে আমি বহু ক্লাসে আলোচনা করেছি ইতিমধ্যে, প্রয়োজনে আরো করব, সমস্যা কিছু নেই। তো বাংলার প্রথম গভর্নর কোথায়? বাংলা। উত্তর হবে রবার্ট ক্লাইভ। অপশনে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? সঠিক উত্তর অপশন এ এখানে হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 9, নৈনিতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, আগের কোশ্চেনে আমরা যদি ফিরি, বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ। যদি বলা হয় বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিং। তিনি হচ্ছে বাংলার প্রথম গভর্নর, তার সঙ্গে আরেকটা কথা যোগ হলো জেনারেল। খুব
ছোট ছোট একটা বিষয় মানে খেয়াল রাখতে হবে, বাংলার প্রথম গভর্নর, আর এখানে যে কথাটা অ্যাড হলো সেটা হচ্ছে গভর্নর জেনারেল। এবং যদি বলা হয় বাংলার শেষ গভর্নরকে, ওয়ারেন হেস্টিংস হবে। ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর, এবং তার সময় পদ শুরু হলো কি বাংলার প্রথম, বাংলার গভর্নর জেনারেল পদ, জেনারেল কথাটা যুক্ত হলো। পরবর্তীকালে লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি হচ্ছেন এই বাংলা থেকে হয়ে যাবে ভারত, তিনি হয়ে যাবেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল। চ্যাপ্টার অ্যাক্ট 3 তৃতীয় সনদ আইনের দ্বারা 1833 সাল থেকে উইলিয়াম বেন্টিং হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল। এই বিষয়টাও তোমাদের নলেজে রাখতে হবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল আমরা বলছি লর্ড উইলিয়াম বেন্টিংকে। যদি বলা হয় শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং বাংলার শেষ গভর্নর জেনারেল। ক্লিয়ার? লর্ড ক্যানিং তিনি আবার ভারতের প্রথম ভাইসরয়। সিপাহী বিদ্রোহের পর মহারানীর ঘোষণাপত্র, এবং সেখানে ভারতের শাসনভার তুলে নিল ব্রিটিশ গভর্নমেন্ট, এবং সেখান থেকে নতুন পদ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন অবসান, নতুন পদের নাম হলো ভাইসরয়, মানে সরকারের প্রতিনিধি। এই ভাইসরয় পদ থাকলো 1947 সাল স্বাধীন হওয়া পর্যন্ত, ভারতের স্বাধীনতা পর্যন্ত ভাইসরয় পদ ছিল। ভারত স্বাধীন হলে ভাইসরয় পদ বন্ধ হয়ে গেল, তখন হয়ে গেল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল পোস্ট। ঠিক আছে, গভর্নর জেনারেল পোস্ট, এটা প্রথম স্বাধীন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তারপর চক্রবর্তী রাজা গোপালাচারী আসলো, চক্রবর্তী রাজা গোপালাচারী পরবর্তীতে 1950 সালে 26শে জানুয়ারি রাষ্ট্রপতি পদ আসলো, সেটা হয়ে গেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে কিছু কথা এখানে আমরা বলে রাখলাম। নৈনিতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল হ্রদ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে অবস্থিত। লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া বলা হয় নৈনিতালকে। কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গে উত্তোলিত প্রধান খনিজ কোনটি? পশ্চিমবঙ্গে উত্তোলিত প্রধান খনিজ কোনটি? লোহা খনিজ, ম্যাঙ্গানিজ, কয়লা নাকি চুনা পাথর? পশ্চিমবঙ্গে উত্তোলিত প্রধান খনিজ কোনটি? পশ্চিমবঙ্গে কয়লাই বেশি আছে। রানীগঞ্জ ভারতের প্রথম কয়লা খনি। সাঁওতালডিহি এটি একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, বলতে হবে এটি কোন জেলায় অবস্থিত? সাঁওতালডিহি পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, এবং এটি পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে পড়ছে? পূর্ব মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া। বলো কি হবে এখানে সঠিক উত্তর? সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত পুরুলিয়া জেলায়। বাঁকুড়া জেলার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি পশ্চিমবঙ্গে সব থেকে উৎপাদন ক্ষমতা নিরিখে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, বাঁকুড়ার মেজিয়া। নকরেক এটি একটি জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, বলতে হবে এটি কোন জেলায়, কোন রাজ্যে অবস্থিত? নকরেক মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড। সঠিক উত্তর কি হবে বলো? নকরেক ন্যাশনাল পার্ক এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে মেঘালয় রাজ্যে। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? উর্দু, ফার্সি, এবং আঞ্চলিক ভাষা পার্সি নাকি তুর্কি? কোশ্চেন নাম্বার 13, আমরা সঠিক উত্তর এখানে কি করব? মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি। এটা কিন্তু পরীক্ষা আসে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন যে কোনো পরীক্ষায় সহজ কঠিন মিলিয়ে থাকবে, এবং তোমার সহজ কোশ্চেন যেন ভুল না হয় ওটার দিকে খেয়াল রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 14, রঙ্গিত বলতে হবে এই যে রঙ্গিত এটি নিম্নলিখিত কোন নদীর উপনদী? রায়ডাক, রায়মাটাং, মহানন্দা, তিস্তা। সঠিক উত্তর এখানে কি করবে? প্রত্যেক অ্যান্সার করো। তো পশ্চিমবঙ্গের নদ নদী এই চ্যাপ্টারটি কিন্তু পড়তে হবে। নদ নদী চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। ভারতের নদ নদী এবং পশ্চিমবঙ্গের নদ নদী বিভিন্ন পরীক্ষায় আমাদের কোশ্চেন কিন্তু আসে। এখানে সঠিক উত্তর হবে তিস্তা নদী, তিস্তার উপনদী রঙ্গিত। কোশ্চেন নাম্বার 15, সৌরজগতের বলতে হবে সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?
সব থেকে বেশি উপগ্রহ আছে শনি, শনি গ্রহের। পৃথিবীর একটি চাঁদ, তাই তো? তো এখানে আমাদের বলতে হবে কোন গ্রহ দুটির উপগ্রহ নেই। শুক্রের উপগ্রহ আছে, শুক্র উপগ্রহ নেই। মঙ্গলের দুটো আছে, ফোবস এবং ডিমোস, দুটি আছে। বুধ শুক্র, বুধের উপগ্রহ আছে, উত্তর হচ্ছে নেই। তাহলে শুক্র এবং বুধ, অপশন বি আমরা বলবো সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। কোশ্চেন নাম্বার 15, অপশন বি। কোশ্চেন নাম্বার 16, মানসাব ই আলা উপাধি কার ছিল? মানসাব ই আলা উপাধি কার ছিল? দৌলত কা খিজির কা ইলতুতমিশ মোবারক শাহ। কোশ্চেন নাম্বার 16, ইতিহাস থেকে প্রশ্ন। তোমরা প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে আমরা পাচ্ছি অপশন বি, খিজির খা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 17, নিম্নের কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? আগের কোশ্চেনটা তোমরা যদি দেখো, খিজির খা ছিল সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। সৈয়দ বংশ, সুলতানি যুগের 5টি বংশের একটি হচ্ছে সৈয়দ বংশ। এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা। কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নিয়ে কোশ্চেন আসে, দেখবে কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে না? উত্তর হবে ও গ্রুপের রক্ত, যার জন্য ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে। ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। এবি গ্রুপ, এদের কোনো অ্যান্টিবডি থাকে না, ওই জন্য এরা সব গ্রুপের রক্ত থেকে রক্ত নিতে পারে। এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। হেপারিন ক্ষরণ করে কোন শ্বেত রক্তকণিকা? কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আছে। বিশেষ করে হেপারিন ক্ষরণ করে প্রধানত আমরা দেখব বেসোফিল। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। যেটা অ্যালার্জি, হেপারিন হচ্ছে রক্ত তঞ্চনে বাধা দেয়। শরীরের ভিতরে কোথাও যদি রক্ত জমাট বাঁধে, সেটা যাতে না বাঁধতে পারে তার জন্য হেপারিন কাজ করে। কোশ্চেন নাম্বার 19 বলছে, সুপ্রিম কোর্টের মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত লোকের শাস্তি লাঘব করতে পারেন রাষ্ট্রপতি কোন ধারা অনুযায়ী? তাহলে সুপ্রিম কোর্টের কোন ব্যক্তি যদি ফাঁসি হয়, ফাঁসির আদেশ হয়ে যায়, সেক্ষেত্রে একমাত্র রাষ্ট্রপতি তার ফাঁসির আদেশটাকে অর্থাৎ শাস্তিটাকে কমাতে পারে, ফাঁসিটা আটকাতে পারে একমাত্র রাষ্ট্রপতি। এবং এটি সংবিধানে আছে এবং কোন ধারা অনুসারে পারে? 58, 72, 75, 77। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব? অপশন বি, 72 আর্টিকেল, 72 নম্বর ধারা অনুসারে। কোশ্চেনটা তোমাদের চেনা কোশ্চেন এবং পরীক্ষা আসে। প্রথম অর্থ কমিশন গঠিত হয় কোন সালে? বর্তমান যেটা চলছে এটা হচ্ছে 16তম অর্থ কমিশন চলছে। 16তম অর্থ কমিশন ভারতে বর্তমানে চলছে এবং ডক্টর অরবিন্দ পানাগড়িয়া হচ্ছে অর্থ কমিশনের চেয়ারম্যান রয়েছেন। প্রথম ফিনান্স কমিশন গঠিত হয় 1951, 52, 53, 56। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে আমরা করব অপশন এ, 1951 সালে। এবং এখানে আমরা মনে রাখবো অর্থ কমিশন গঠিত হয় 22 নভেম্বর 1951। প্রথম চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী, যিনি একজন পলিটিশিয়ান ছিলেন পশ্চিমবঙ্গে। বর্তমান অর্থ কমিশন যেটা আছে 16তম অর্থ কমিশন চলছে বর্তমানে। ডক্টর অরবিন্দ পানাগড়িয়া তিনি হচ্ছেন চেয়ারম্যান অফ ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগড়িয়া বর্তমান। এবং আরেকটা বিষয় তোমাদের আমি বলে রাখি যে অর্থ কমিশন
এটি ভারতের সংবিধানের কোন আর্টিকেলে আছে? অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে সংবিধান আর্টিকেল 280-তে। ফিনান্স কমিশন গঠনের কথা বলা হয়েছে 280 নম্বর ধারায়। ক্লিয়ার? এবং অর্থ কমিশন চেয়ারম্যান এদের নিয়োগ করে রাষ্ট্রপতি। একটা 5 জনের টিম থাকে, একজন থাকবে চেয়ারম্যান, বাকি 4 জন সদস্য অর্থ কমিশনে থাকে। কোশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে বিহু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? বিহু খুব চেনা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কি হবে? উড়িষ্যা, আসাম, উত্তর ভারত, কেরল। এই লোকনৃত্য দেখা যায় আসামে। উত্তর ভারতের যে জনপ্রিয় নৃত্য আছে সেটি হচ্ছে কত্থক। কেরলে রয়েছে কথাকলি। কথাকলি, মোহিনীআট্টম। কোশ্চেন নাম্বার 22 বলছে সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা এটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, চন্দ্রভাগা, ইরাবতী, তাপ্তি। এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে এবং খুব ইম্পর্টেন্ট। সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা এটি কোন নদীর উপর অবস্থিত? বলো। যে লেভেলে কোশ্চেন আছে এই লেভেল তুমি যদি মেনটেন করতে পারো, কলকাতা পুলিশের এক্সাম মেন আশা করি আটকানোর জায়গা নেই। মানে তোমার ক্ষেত্রে বলছি 80% মার্কস যদি তুলতে পারো জিকেতে, লাস্ট আরো 2-3টে ক্লাস তোমাকে ফলো করতে হবে। 4-5টা ক্লাসের পরে 4টে ক্লাস করলে 4-5-100 কোশ্চেন জিকে কত আসছে তুমি দেখো। যদি কম হয় 80% তোমাকে পেতে হবে, তাহলে বুঝবে তোমার লেভেল ঠিকঠাক আছে। যদি তার কম হয় বুঝতে হবে লেভেল ডাউন আছে, আরো বাড়াতে হবে। তোমাকে সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে, সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, যে এখনো ইতিহাসের এখনো আমার কোন চ্যাপ্টার পড়া হয়নি বা কোন চ্যাপ্টারটা আরেকবার রিভিশন করতে হবে বা ভুল যাচ্ছে, এইগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। প্রত্যেকের কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা আলাদা আলাদা। কারো ইতিহাসে ভুল হয়, কারো ভূগোলে, কারো সায়েন্সে ভুল হয়, কারো ম্যাথে ভুল হয়, কারো রিজনিং, কারো ইংলিশ। তো প্রত্যেকটা বিষয়ের কথাই আমি কিন্তু বলছি, যে কোনো শুধু জিকে পড়লে হবে না, চাকরি পেতে গেলে তোমাকে সব পড়তে হবে। 10 নম্বর ইংলিশ, সেটাকে গুরুত্ব দিতে হবে। তার মানে যে বিষয়গুলো তোমার পরীক্ষা আছে সবগুলোকে তুমি সমান গুরুত্ব দাও, এবং যেগুলো এখনো তোমার দুর্বল জায়গা আছে সেটাকে তুমি চেষ্টা করো আপডেট করতে। ক্লিয়ার? অপশন বি এখানে চন্দ্রভাগা সঠিক উত্তর হয়ে যাবে। বর্তমান ভারতের সিএজি পদে কে নিযুক্ত আছে? সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 148 148 থেকে 151 নম্বর আর্টিকেলে এই সিএজি সম্পর্কে বলা হয়েছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ভারতের যে টাকা পয়সা বিভিন্ন খাতে খরচ হচ্ছে এটার অডিট করে কে? বলা হচ্ছে অর্থ নিয়ন্ত্রক তিনি, মহাগণনা পরীক্ষক তিনি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সংবিধানের 148 নম্বর ধারায় এই সিএজি পদ সম্পর্কে বলা হয়েছে এবং তাদের আরো কাজকর্ম সম্পর্কে 148, 49, 50, 51 এই ধারাতে বলা হয়েছে। ক্লিয়ার? বর্তমান সিএজি পদে কে নিযুক্ত আছেন? পীযূষ গোয়াল, মল্লিকার্জুন খার্গে, কে সঞ্জয় মূর্তি, গিরিশ চন্দ্র মুর্মু। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এইগুলো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও মনে রাখতে হবে। উত্তর অপশন সি হবে, কে সঞ্জয় মূর্তি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 24 মাই ট্রুথ। মাই ট্রুথ এটি কার আত্মজীবনী? মাই ট্রুথ এটি কার আত্মজীবনী? বিভিন্ন আত্মজীবনীমূলক বই থেকে কিন্তু প্রশ্ন আসে, তো আমাদের এগুলো নলেজে রাখতে হবে। মাই ট্রুথ এটি কার আত্মজীবনী? ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, বেনজির ভুট্টো। সঠিক উত্তর আমরা কি করব? সঠিক উত্তর আমরা করব অপশনে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী অপশনে সঠিক উত্তর হবে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আচ্ছা, আরো একটি সেম কোশ্চেন, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? এটা পরীক্ষায় এসেছিল, পুলিশের পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৌরভ গাঙ্গুলি দাদা যাকে আমরা বলি, আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তর কি হবে? A century is not enough. Six ম্যাচে হচ্ছে ক্রিস গেল প্লেইং ইট মাই ওয়ে, এটা কার বলো? আনব্রেকেবল মেরি কম। তোমরা এটা বলবে এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তার সমাধিস্থল কোথায় আছে? এটা হোমওয়ার্ক থাকলো, এবং আরেকটি হোমওয়ার্ক তোমাদের আমি দিলাম। প্রত্যেকে যারা কানেক্ট আছো, দেখো যে ভুলগুলো তোমার হয়েছে 2025 সালে সেটা যেন আর না হয়। একটা পরীক্ষা তুমি দিয়েছো, সেই পরীক্ষায় যে ভুলগুলো তুমি করেছো, হয়তো খুব জানা কোশ্চেন ভুল করে এসছো, রিভিশন অভাবে কনফিউজড হয়ে গেছে এবং পরীক্ষা ভুল হয়ে গেছে। সহজ প্রশ্ন কোনোভাবে ভুল করা যাবে না, চেষ্টা করতে হবে যতটা বেটার তোমার নিজেকে তৈরি করা যায়। ঠিক আছে, এই পরীক্ষার জন্য হয়তো পড়ছো, একটা পরীক্ষা আর একটা পরীক্ষা দিয়েছো, সেখানেও তুমি চান্স পেয়ে যেতে পারো, তাই তো? তাহলে পড়তে যখন হচ্ছে আরেকটু ভালো করে পড়ো, যাতে করে ফাইনাল সিলেকশন লিস্টে তোমার নামটা ওঠে। ঠিক আছে, এখানে উদ্দেশ্য একটাই, তোমাকে সফল হতে হবে, চাকরি পেতে হবে, তাই তো? তাহলে চেষ্টা যখন করছো, আমি বলবো আরেকটু ভালো করে করো, অর্থাৎ তোমার চেষ্টা করো 100% দেওয়ার। ক্লিয়ার? তুমি দিনে যত সময় পাচ্ছ পড়াশোনার মধ্যে ফোকাসটা রাখো, কারণ তোমার উদ্দেশ্য এখন চাকরি পাওয়া। অন্যদিকে মাইন্ড ডাইভার্ট করলে হবে না, রাজনীতি কি হচ্ছে, কে কি বলছে, অত কিছু ভাবলে তোমার চলবে না। ঠিক আছে, ওই ভুল করেই কিন্তু সময়গুলো নষ্ট হয়। এবং আরেকটা ভুল হয় যে কখন পরীক্ষা হবে স্যার, কখন পরীক্ষা হবে? পরীক্ষা হলে তুমি কি পাশ করতে পারবে আজকে? যদি 1 মাস পরে হয় তাহলে কি পারবে, নাকি 2 মাস পরে হলে পারবে? সেই জিনিসটা তোমাকে দেখতে হবে, তুমি কতটা রেডি হয়েছো সেটা আগে তুমি চিন্তা করো। পরীক্ষা হবে, যেটা নির্ধারিত, ধরো কনস্টেবল হয়েছে, প্রিলিমস মেন হবে, তাহলে সেই জায়গা পর্যন্ত তোমাকে কি করতে হবে, নিজেকে তার মধ্যে রেডি করে নিতে হবে। যে কোনো পরীক্ষার কথাই যদি আমরা বলি, যে পরীক্ষার নোটিফিকেশন আসবে তারপর পড়বো, পরীক্ষার ডেট না দিলে আমি পড়বো না, ঠিক আছে, বা ক্যাজুয়ালি পড়ছো, ওই করলে কিন্তু হবে না। তুমি তোমাকে রেডি করতে হবে। দেখবে যত পড়বে মনে হচ্ছে কিছুই পড়িনি মনে হবে, মানে আরো আপডেট তোমাকে করতে হবে। ঠিক আছে, বিভিন্ন সময় সিস্টেম আপডেট দেয় ফোনে, তো আমাদের নিজেদেরকেও আপডেট করতে হবে। পড়াশোনার স্টাইল আগে যেমন পড়েছো তাতে যদি সফল হও, সেই স্টাইল মেনটেন করো, বা যদি মনে হয় যে এইগুলো আমাকে চেঞ্জ করতে হবে, তো সেগুলো চেঞ্জ করো। প্রত্যেককে বলবো পজিটিভ থিঙ্ক করো, অর্থাৎ চিন্তা ভাবনাটা পজিটিভ রাখো। হ্যাঁ, চেষ্টা করলে হবে, এটা আমি কিন্তু বারবার বলি, চেষ্টা তোমাকে করতে হবে, না তুমি সফলটা কেন হবে? অতদিন পড়ছে হয়নি, 2 বছর পড়ছে হয়নি, সেটা তার ব্যাপার, সবাই কিন্তু আলাদা আমরা এখানে। তো প্রত্যেকের চিন্তা ভাবনা যেমন আলাদা, প্রত্যেকের তোমার চলার পথটাও কিন্তু একটু আলাদা। ঠিক আছে, প্রত্যেকে চেষ্টা করো, এবং আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করি তোমাদের সঙ্গে কানেক্ট থাকার। ফ্রি ক্লাস পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো। দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, 3টি ইউটিউব চ্যানেলে ক্লাস হয়। বিভিন্ন পরীক্ষা, যেহেতু অনেক ধরনের পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি দিই, এএনএম, জিএনএম, রেল, এসএসসি, রাজ্যের এসএসসি, পাশাপাশি আমরা WBPSC, তোমার কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আপার প্রাইমারি টেট, তো বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি যেহেতু দেওয়া হয়, তো বিভিন্ন চ্যানেল মিলে কিন্তু আমরা দিই, মানে সেকশন করা আছে এখন, দেখবে। ঠিক আছে, নয়তো অনেকে বুঝতে পারে না। যাই হোক, তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের TWS একাডেমি অ্যাপও আছে, সেখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ পড়াচ্ছি, প্রয়োজন হলে অবশ্যই ভিজিট করতে পারো বা জয়েন করতে পারো ক্লাসে। তো ব্যাপারটা হচ্ছে নিজেকে সংশোধন করতে হবে। এখানে তুমি পরীক্ষা দেবে, তো তোমাকে নিজের দেখতে হবে যে আমি ঠিক প্রস্তুত হলাম কি না। সাবজেক্ট ভিত্তিক আমি বলবো তুমি নিজেকে অ্যানালাইসিস করো, নিজেকে, যে আমার এই যে ইতিহাস, প্রাচীন যুগ থেকে আমার কি কোশ্চেন কোথাও আটকাচ্ছে, বা কোথায় আটকাচ্ছে, গুপ্ত সাম্রাজ্য থেকে আটকাচ্ছে, নাকি মৌর্য সাম্রাজ্যের কোশ্চেন আমি পারলাম না, এইটা দেখতে হবে আগে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে তোমাকে চ্যাপ্টার ভিত্তিক যেতে হবে, যে এই চ্যাপ্টারটা আমি পড়েছি, ভারতের জলবায়ু পড়েছি, তো এটা পড়লে তাও কিন্তু কোশ্চেন করতে কেন পাচ্ছি না, ভুলটা কোথায় হচ্ছে, তাহলে ভুলটা আগে দেখতে হবে, খুঁজে বার করতে হবে। খুঁজতে গেলেই তোমার দেখবে পড়া হয়ে যাচ্ছে, সব রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বছর 2026টা যেন তোমার স্বপ্নের বছর হয়, স্মরণীয় হয়ে থাকে লাইফের, সেই চেষ্টায় তুমি করো। নিশ্চয়ই অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো করতে থাকো। ওকে, টাটা, বাই।